তো অরবিট বলতে আমরা কি বুঝি? অরবিট মানে হচ্ছে ইলেকট্রন সমূহ যে আবর্তন করে, যে বৃত্তাকার যে নির্দিষ্ট কিছু কক্ষপথ বা শক্তি স্তরে যেখানে ইলেকট্রন সমূহ ঘুরে, ওই স্থানগুলো কি আমরা কি বলি? অরবিট। এই অরবিট সমূহের বৈশিষ্ট্যগুলোকে আমরা সব লিখবো। আগে দেখো ভালো করে, এরা হচ্ছে বিভিন্ন অরবিট। এখন এদেরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? যে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করি। এবং এরা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক বলতে আমরা কি বুঝি? যাদের হচ্ছে দুইটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, যেমন বোর্ডে আমরা আঁকতে পারি, যেমন বৃত্ত, এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর যেটা গোলক, গোলকের দৈর্ঘ্য থাকে, প্রস্থ, উচ্চতাও থাকে। তো উচ্চতা কি তুমি আমরা বোর্ডে আঁকতে পারবো? এটা কতটুকু উচ্চতা জানতে এরকম আঁকা লাগবে, এটা আঁকবো কেমনে? যেমন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখবে এরকম লেখা থাকে অনেক জায়গায়, যে মনে করো এরকম লেখা আছে নোয়াখালী 2 কিলোমিটার দূরে, সাইনবোর্ডে লেখা, এরকম তীর চিহ্ন দেয়া। তীর চিহ্ন সামনে কি দেওয়া সম্ভব? তীর চিহ্ন দেয় উপরের দিকে, উপরে মানে সামনে। আবার হচ্ছে অনেক সময় দেয়া থাকে পিছন দিকে, ওটা কি করে? নিচের দিকে আরো চিহ্ন দিয়ে দেয়। নিচের দিকে আরো মানে কি? পিছনে। হাইওয়েতে এরকম দেয়া থাকে। নিচের দিকে আরো মানে কিন্তু এই না যে মাটি ঘুরে নিচের দিকে, তা না। পিছনের দিকে তো আরো দেওয়া সম্ভব না, যে কোনো নিচের দিকে দেয়, কারণ ওই বোর্ডটা হচ্ছে দ্বিমাত্রিক। আমাদের বোর্ড দ্বিমাত্রিক, যে কারণে দৈর্ঘ্য প্রস্থ আঁকতে গেলে উচ্চতা ওইভাবে আঁকা যায় না, তখন আমরা অন্যভাবে আঁকি। বুঝছি আমরা? মানে হচ্ছে অরবিট হচ্ছে কয় মাত্রিক? দ্বিমাত্রিক ব্যবস্থা। এরপর হচ্ছে এদের শক্তির পার্থক্য আছে। আমরা তো লাস্ট ক্লাসে পড়ছিলাম যে কক্ষপথ যত বড়, সেই কক্ষপথের শক্তি কি তত বেশি। তাহলে এই কক্ষপথ, এই তিনটার মধ্যে এটা শক্তি বেশি। এরপর এখানে যে কোনো অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে, যে লিখছিলাম 2n², মনে আছে? তো আমরা লিখি 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, নাম্বার 1। এক নাম্বার দিয়ে লেখা হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে যে সকল, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে যে সকল নির্দিষ্ট শক্তি বিশিষ্ট, যে সকল নির্দিষ্ট শক্তি বিশিষ্ট প্রধান কক্ষপথে, প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, প্রধান কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, তাদেরকে অরবিট বলে। চলে গেছে, তাদেরকে অরবিট বলে। আফিফ প্রসাদ দেখো অন্য কোচিং এ আসে রোজা শুরুতে, তাদেরকে অরবিট বলে। এরপরে লেখো হচ্ছে 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো অরবিট দ্বারা, 2 নাম্বার দিয়ে লেখো অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে, একটু ধরে রেখে, অরবিট দ্বারা নিউক্লিয়াসের, যাও সমস্যা নেই, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে, দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রনের আবর্তন বোঝায়। চারিদিকে লিখছো দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রনের আবর্তন বোঝায়, দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রনের আবর্তন বোঝায়। এরপর লেখো 3 নাম্বার, অরবিট সমূহকে, অরবিট সমূহকে কে, এল, এম, এন, কে, এল, এম, এন ডট ডট দিয়া ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।
কে এল এম এন ডট ডট দিয়ে ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। সময় করতে পারতেছি না, বাসায় একলা তো সব কাজ করা লাগে একলার। এরপরে আগেই পাঠাই দিছি, নাহলে ঈদের সময় যাইতে অনেক কষ্ট হয়। আমি তো কাল ক্লাস করো না, পরের দিন চলবে, দেখো পরে নিব না। হ্যাঁ, এরপরে লেখো, পরের পয়েন্ট লেখো, বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন। বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন। বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন। দেখছি আমরা বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন। তো এরকম লিখে রাখতে পারি এই পয়েন্টের সাথেই শক্তির ক্রম 1 less than 2 less than 3 less than 4 ডট ডট, মানে কি যে কক্ষপথ যত বড় তার শক্তিও কি তত বেশি। বুঝছি আমরা, 1 এর থেকে 2 এর শক্তি বেশি, 2 এর থেকে কত বেশি, 3 এর বেশি। ক্লিয়ার? এই পয়েন্টের সাথেই লেখো শক্তির ক্রম এরপর লেখো প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এরপর লেখো নেক্সট, শেষ অরবিট শেষ। এরপরে হেডলাইন দাও অরবিটাল। হেডলাইন দাও আগে দেয়, ঠিক আছে। হেডলাইন দাও অরবিটাল। অরবিটাল বলতে আমরা কি বুঝে, মানে অরবিট যেখানে টাল হয়ে থাকে এরকম। তো অরবিটাল বলতে বোঝানো হয়, একটা এক্সাম্পল দেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো তুমি 500 টাকা দিয়ে টিকিট কাটলা যে একটা পুকুরে অনেক মাছ। তুমি টিকিট কাটলে একটা জাল দেয়, তুমি একবার জাল ফেলতে পারবা, যা মাছ উঠে তোমার, না উঠলেও তোমার 500 টাকা দিয়ে যদি 50,000 টাকার মাছ উঠে সব তোমার। তুমি টিকিট কেটে ঢুকছো, তুমি আবার একজন এক্সপার্ট নিয়ে গেছো যে জাল ফেলতে পারে বা তার আইডিয়া আছে, পুকুরে পুরো পুকুরেই মাছ আছে, কোন জায়গায় বেশি থাকার পসিবিলিটি আছে ওইখানে। এখন সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো যে এই জায়গাতে থাকতে পারে মাছ বেশি, থাকবে এর কোনো সিউরিটি নেই, বাট পসিবিলিটি কি ওইখানে থাকার বেশি। সে ওইখানে জাল ফেলছে, ওই যেখানে থাকার পসিবিলিটিটা বেশি ওই জায়গাটা হচ্ছে অরবিটাল। পুরো পুকুরটা যদি আমরা অরবিট ধরে, এই পুরো পুকুরের যে স্থানে মাছ থাকার পসিবিলিটি বেশি ওই জায়গাটা হচ্ছে অরবিটাল। বুঝা গেছে? যেমন মনে করো, আরো এক্সাম্পল দেই, তুমি একভাবে না বুঝলে এক্সাম্পল অভাব নাই। তুমি মনে করো স্কুলে গেছো, এখন তোমার স্কুল অনেক বড় স্কুলে যায় মনে করো, এখন বাসা থেকে তোমার খুঁজতে গেছে। এখন তোমারে কোন জায়গায় খুঁজবে যায়, তোমার পুরো স্কুলটা হচ্ছে অরবিট, খুঁজবে কোনখানে, হয়তো বা জানে তুমি 9-এ পড়ো, তোমার শ্রেণীতে যাবে। অথবা মনে করো বাসা থেকে জানে যে তো ফাঁকিবাজ, তাইলে ক্যান্টিনে যাই দেখি বসে রয়েছে কিনা। মানে যেই জায়গাগুলোতে তোমার থাকার পসিবিলিটি বেশি ওই জায়গাগুলোতে আগে খুঁজবে। ওই জায়গাগুলোই হচ্ছে যে এসপিডিএফ, ওই জায়গাগুলোকে আমরা কি বলি, অরবিটাল।
বুঝছি আমরা? মানে ইলেকট্রন প্রাপ্তির সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে আমরা কি বলবো? অরবিটাল। বুঝছি আমরা? পুরো কক্ষপথে ইলেকট্রন থাকে, বাট যেখানে থাকার সম্ভাবনা কি বেশি। তো লেখো হচ্ছে নিউক্লিয়াসের, হ্যাঁ 1 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক সেই অঞ্চলকে অরবিটাল বলে, সেই অঞ্চলকে অরবিটাল বলে। সেই অঞ্চলকে অরবিটাল বলে। 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে, অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক স্থানে, আগেরটা ছিল দ্বিমাত্রিক আর এটা কি আমাদের ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের আবর্তন বোঝায়। যেমন তুমি সংখ্যা রেখা করছো মনে হয় এইটা x অক্ষ y অক্ষ, ওটা দ্বিমাত্রিক। তুমি উপরে যখন উৎপাদন পাবে x অক্ষ y অক্ষ z অক্ষ, ওটা হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের আবর্তন বোঝায়। আগেরটা প্রকাশ করছিলাম KLMN দ্বারা, আর এটা কি দ্বারা? SPDF। লেখো অরবিটালকে 3 নাম্বার, ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের আবর্তন বোঝায়। 3 নাম্বার দিয়ে লিখবা অরবিটাল সমূহকে SPDF কমা কমা দিয়ে লিখবা, অরবিটাল সমূহকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল সমূহকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল সমূহকে সব ছোট হাতের, আবার এগুলো বড় হাতের হয়ে গেল কেন? ডি, SPDF দ্বারা প্রকাশ করা, সব ছোট হাতের। স্কুলে পড়ায় নেই চ্যাপ্টার? হ্যাঁ, অনেকে কি পড়াইছে এটা আমি জানতেছি না, কিছু পড়াইছে কিনা? জি স্যার পড়াইছে না? তো পড়ালে অন্ধবাকে SPD এগুলো তো নাম তো শুনছি, কি পড়াইছে আমি জানতাম না। স্যার ভালোই পড়াইছে, তোমরা বুঝো না। এরপর আমরা লিখি নেক্সট 4 নাম্বার দিয়ে লিখি, 4 নাম্বার দিয়ে আমরা দেখো এখানে ভালো করে আগে বুঝো অরবিটালটা আসলে কি। এটা তো আমরা সংজ্ঞা বললাম, পুকুর দিয়ে বুঝলাম, বাট অরবিটালটা কেমন ভালো করে বুঝো। এটা এখন লেখা লাগবে না, এখন যেটা দেখাবো পুরোটাই খেয়াল করো। এটা আমরা পরে লিখবো, দেখো পরে, এখন কিন্তু লিখো না। আবারও বলি, মনে করো আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমরা ধরে মনে করি হচ্ছে, আমরা ধরলাম একটা জেলা বরগুনা, বা আমরা বরগুনা না লিখে আমরা লিখলাম এখানে একটা জেলা। একটা জেলার অধীনে কি থাকে? অনেকগুলো উপজেলা থাকে। তো আমরা ধরলাম এই জেলার অধীনে 3টা উপজেলা আছে। মনে করো ধরলাম এই বরগুনা উপজেলা একটা, কারণ জেলা নিজেও কি একটা উপজেলা কিন্তু। যেমন হচ্ছে ধরো ঢাকা বিভাগ, ঢাকা নিজেও কি একটা জেলা না? হ্যাঁ, এরকম আমরা ধরলাম বরগুনা একটা জেলা। এরপর এখানে ধরলাম জেলা, ধরলাম মনে করো আমরা নাম লিখে দিই বরগুনা। আর এখানে আমরা ধরলাম একটা উপজেলা, ধরলাম মনে করো বরগুনা, এরা হচ্ছে উপজেলা। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা ধরলাম পাথরঘাটা, আরেকটা ধরলাম মনে করো আমতলী।
এরা সবগুলা কি উপজেলা। হ্যাঁ, ভালো করে বুঝো। এখন তুমি খোঁজ নিয়ে দেখলা, এখন এই উপজেলার একটা নাম হচ্ছে থানা। উপজেলার মধ্যে আবার কি থাকে, গ্রাম থাকে অনেকগুলা। সমস্যা কি, এদিক মনোযোগ দাও। দেখো এর মধ্যে আবার কি থাকে, অনেকগুলা গ্রাম থাকে। তো আমরা খোঁজ নিয়ে দেখলাম এই বরগুনা জেলায় গ্রাম আছে একটাই। মনে করো একটা গ্রাম আছে, ধরলাম এটা হচ্ছে নলি বাজার। পাথরঘাটায় গ্রাম আছে মনে করো 3টা, আমরা ধরলাম এ বি সি। আমতলিতে ধরলাম গ্রাম আছে মনে করো 5টা, হ্যাঁ, ধরলাম পি কিউ আর এস 5টা গ্রাম। এখন এই জিনিসটা আমরা যে লিখছে, তার মানে কি জেলার অনেকগুলা ক্লাসিফিকেশন আমরা পাইছি না। এই জেলাটা হচ্ছে ধরো এরকম, ধরো সি, এটা হচ্ছে কক্ষপথ শক্তি স্তর, এটা হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। এর ভাঙলে দেখা যায় এর মধ্যে 3 ধরনের এরকম উপজেলা পাই। এটা যদি জেলা যদি উপজেলা হয়, এরা হচ্ছে কি সবাই উপজেলা, আর এরা হচ্ছে গ্রাম। হ্যাঁ, দেখো আর এখানে এটা ছিল জেলা, সাজায় লিখি বরগুনা, এটা ছিল হচ্ছে আমাদের জেলা। একটা জেলা ভাঙে হচ্ছে আমরা এগুলো পাইছি। আর এইখানে হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে শক্তি স্তর। এদেরকে তিন নং কক্ষপথে কি কি হয়, ধরো 3S হইতে পারে, 3P হইতে পারে, 3D হইতে পারে, 3F হইতে পারে না। কেন পারে না এটা আমরা পরে বুঝবো। মানে 3 এর মধ্যে আবার 3টা ঘর। বলতে পারো স্যার এরকম কেন, ওই যে এটা হচ্ছে পুরো পুকুর, পুকুরের যে বিভিন্ন পজিশন হচ্ছে এগুলা S P D, মানে তিন নাম্বার পুকুরের S পজিশন, P পজিশন, D পজিশন, মানে যেই পজিশনগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি সর্বাধিক। এরা কি তাহলে, এরা হচ্ছে উপশক্তি স্তর, বুঝছি আমরা। এখন হ্যাঁ, এফ না এটা পরে, আর আমরা তো এগুলোই জানি না। এফ এরটা পরে অনার্সে, ওইটা ফার্স্টে যদি আমি বলতে যাই তুমি কিছু বুঝবা না। আপাতত জানি না এফ নাই, এটা পরে, আমি তো বললামই। হ্যাঁ, যদি বলো না স্যার ওইটাই আগে, তাইলে তো সরাসরি শেখার আগে বাংলাদেশ বানান শেখা লাগবে। দেখো তো এখন এই ক্ষেত্রে হচ্ছে এস এর ভাঙলে একটাই ঘর পাওয়া যায়, এই যে 3S এর ভাঙার কিছু পাওয়া যায়, ওই যে একটাতে একটা গ্রামই ছিল। কেন, সেগুলো কেন অ্যানসার পরে আসবে, মাত্র তো আমরা শুরু করতেছি। পি ভাঙলে কয়টা পাওয়া যায়, মানে এটারে আবার তুমি হয়তো এরকম শুনছো স্কুল যদি পড়ায় থাকে, এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, পি তে সর্বোচ্চ কয়টা 6টা, ডি তে 10টা, এফ এ কয়টা 14টা, 4টা করে পারে। তো এখন এই এস এ যে 2টা ইলেকট্রন থাকে, এই ঘরে 2টাই আছে, কারণ এর তো গ্রামই একটা। পি তে 6টা থাকে, ঠিক আছে। পি এর মধ্যে গ্রাম কয়টা ছিল, 3টা না, মানে পি এর আবার 3টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে পিএক্স, একটা পিওয়াই, আর একটা কি, যেহেতু 3 নং কক্ষপথ, তার মানে এটা 3, এটাও 3, এটাও 3। তাহলে এখানে সর্বোচ্চ যে 6টা ইলেকট্রন থাকে, কোন জায়গায় কয়টা করে থাকে, 2টা, বুঝছি আমরা। এখন এটা হচ্ছে ভাঙলে 5টা ঘর আসে, ডি তে 10টা থাকে না, 3D XY, 3D YZ, 3D ZX, 3D X square minus Y square, 3D Z square। এই হচ্ছে 5টা XY YZ ZX, X square minus Y square Z square। দেখো এখন এটা শক্তি স্তর, এটা উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে ভাঙলে যে আমরা ঘরগুলো পাই, এই ঘরগুলো হচ্ছে এক একটা অরবিটাল, বুঝছি আমরা। অরবিটাল মানে কি, উপশক্তি স্তরের মধ্যে আবার কার কয়টা ঘর আছে। যেমন ডি উপশক্তি স্তরে, যেমন এখানে অরবিটাল কয়টা, এখানে অরবিটাল হচ্ছে 5টা, এই যে 5টা, 1 2 3 4 5। এখানে অরবিটাল কয়টা, এখানে অরবিটাল হচ্ছে 3টা অরবিটাল। এখানে অরবিটাল কয়টা, একটা অরবিটাল, বুঝছি আমরা। অরবিটালটা কি, তার মানে দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে,
উপশক্তি স্তর ইলেকট্রন কম বেশি থাকে, বাট প্রত্যেকটা অরবিটালে কয়টা থাকে? দুইটা। যেমন কোন এক বাসায় একটা রুম, মেম্বার হচ্ছে 2 জন, আর এক বাসায় 3 রুম কিন্তু লোক থাকে 6 জন, এভারেজে প্রতি রুমে কয়জন? 2 জন। এটা হচ্ছে এটা এভারেজে প্রতি রুমে। তোমার রুম বেশি হতে পারে, 6 জন থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এই যে 6 জন আছে কিন্তু রুম কয়টা? 3টা। 2 জন আছে, রুম কয়টা? একটা। মানে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকবে? 2টা। উপশক্তি স্তরে 2টা, 6টা, এস এর জন্য 2টা, পি এর জন্য 6টা, ডি এর জন্য 10টা, এফ এর জন্য 14টা। বাট অরবিটালে যে কোনো অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে? 2টা থাকে। এবং এদের সবার শক্তি কি সমান? যেমন এই যে 3p ভাঙলে যে 3টা ঘর পাইছো, এইটার শক্তি, এটার শক্তি, এটার শক্তি কি হবে? এর মানে এই না যে এইটার এটা যে সমান তা না। মানে কোন এক লোকের 3 সন্তান, 3 ছেলে সম্পত্তি ভাগ করে দিছে, 3 জনের সমান পেয়েছে না? না আর এক লোকের 5 ছেলে, সে তার সম্পত্তি ভাগ করে দিছে, তাহলে ওই 3 জনের ওই 5 জনের এদের সম্পত্তি সমান হবে? ও তো ওর বাবারটা পাইছে, ওর বাবারটা কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। মানে এদেরটা এই 5 জনেরটা সবার শক্তি সমান, এই 3 জনেরটা যে যারটা সমান। এটা তো এক লাইন, এক বাপের এক ছেলে। বুঝছেন ওর কথাগুলো? তো এখন অরবিট এরা হচ্ছে উপশক্তি স্তর, এদের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। এটা শক্তি স্তর, এটারে যখন 3 ভাগ করো এটা কি? উপশক্তি স্তর। আর এটা কি? অরবিটাল। বুঝছি আমরা? যেমন তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবা, তোমার পরীক্ষাটা হচ্ছে ধরো মনে করো শক্তি স্তর। কয় সাবজেক্ট পরীক্ষা? 3 সাবজেক্ট, বাংলা, ইংলিশ, অঙ্ক। 3টা আলাদা আলাদা করছে, এই 3টা হচ্ছে কি? উপশক্তি স্তর। এখন বাংলার একটা চ্যাপ্টার পরীক্ষা, এটা হচ্ছে অঙ্কের মনে করো চ্যাপ্টার দিছে 3টা, আর ইংলিশে দিছে মনে করো 5টা দিছে, হ্যাঁ 5টা টপিকস দিছে। এটা হচ্ছে কি? অরবিটাল। বুঝা গেছে? মানে মোট পরীক্ষাটার সিলেবাস আমরা ভাগ করছি। ক্লিয়ার? এখন আমরা যদি লিখে যেটা লিখতেছিলাম এটা পরে উঠাবো, এটা পরবর্তীতে একটা বক্স করে উঠায় রাখবো। পাথর কাটা বলগুলো না উঠালে হবে। এটা এই নামে আসলেই আছে এবং এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। এখন এখন আমরা হচ্ছে এগুলো লেখার পর, মানে এগুলো পরে লিখবো। 4 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো তাহলে। 4 নাম্বার দিয়ে লেখো হচ্ছে একই উপশক্তি স্তরে, দেখো একই উপশক্তি স্তরে, একই উপশক্তি স্তরে অরবিটাল সমূহের শক্তি সমান। একই উপশক্তি স্তরে অরবিটাল সমূহের শক্তি সমান। শেষ। আবার যাও কখন? তাহলে একবার সাইডেই তা আমি তো সেশন সুন্দর কোন লাগি যাব। একই উপশক্তি স্তরে অরবিটাল সমূহের শক্তি সমান মানে কি? এই হচ্ছে উপশক্তি স্তর, ধরো 3D, এর অরবিটাল কয়টা? 5টা, এদের শক্তি কি? সমান। বুঝছেন আমরা? এরপর লেখো প্রতিটি, পরের পয়েন্ট, প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। কোথায় 2টা? বুঝছো তো? তুমি বলছো স্যার দিতে তো 10টা, আমরা তো অরবিটাল তো এইটা, এটা তো উপশক্তি স্তর, প্রত্যেকটার মধ্যে কয়টা করে আছে? 2টা। বুঝছি আমরা? হ্যাঁ তাহলে এসপিডিএফ হলো উপশক্তি স্তর আর অরবিটাল হলো যে 3px আর 3px yz এগুলা। বাট যখন আমরা লিখি ওই উপশক্তি এস লেখা মানে কি? উপশক্তি স্তর মানে এর মধ্যে অরবিটাল তো আছে। তাহলে যে p এর উপরে 6 বা d এর উপরে 10 আছে এগুলা কি ছিল? যেমন আমরা লিখলাম এই যে 3p6, এটা হচ্ছে উপশক্তি স্তর। মানে এটা যদি ভেঙে লিখি যে 3px 3py 3pz, এরা হচ্ছে অরবিটাল। বুঝছেন না? মানে এর আবার ভাগ। বুঝছো? দাদা হচ্ছে শক্তি স্তর, এর 3 ছেলে মানে বাপ চাচারা, এরা হচ্ছে উপশক্তি স্তর। আর এই দাদার নাতি যারা, হ্যাঁ ওই বাপ ছেলের যে ছেলে মেয়ে সন্তান, এরা হচ্ছে কি? অরবিটাল। ক্লিয়ার? এবার লেখো এর নিচে একটা কোশ্চেন লেখো। আসবে সামনে। সর্বোচ্চ এতগুলো থাকে,
এরপর সর্বোচ্চ না হয়ে আর 5টা থাকলে কেমন হবে? প্রত্যেকটা ঘরে সর্বোচ্চ 2টা থাকবে। এর মানে না যে একটা থাকতে পারবে না, এখানে একটা থাকবে, তখন বা থাকবে না, সমস্যা নেই। কিন্তু সর্বাধিক কয়টা থাকতে পারবে? 2 এর বেশি থাকবে না, বুঝছো? এগুলো নিয়ে সূত্রই আছে, সামনেই পাবো এগুলোর পরে। সহজ। আগে লেখো, এগুলো লেখার পর একটা কোশ্চেন লেখো, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য আসলে কিন্তু দেখো আমি পার্থক্য আকারে তোমার লিখে দিছি, এটার 5টা এটার 5টা সেম লিখে দিছি। ওইটার 2 নাম্বার, এটার 2 নাম্বার, ওইটার 3 নাম্বার, এটার 3 নাম্বার। বাট তোমার কিন্তু 2 মার্কসে যদি পার্থক্য আসে, 5টা পারলেও 5টা দিবা না, তুমি 3টা বা সর্বোচ্চ 4টা দিতে পারো, বাট 3টা দাও ভালো। এখন 3টা দিতে যায় কি করো, ছোটগুলা খুঁজো, সংজ্ঞা টাইপের যেটা আছে ওটা অবশ্যই দিবা, যে কোনো পার্থক্য। পরে তুমি ছোটগুলা খুঁজে দাও। তুমি খুঁজে দিতেছ এটা কে এলিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়, এসপিডিএফ দ্বারা, ফার্স্টে দিছে এটা। এই জিনিসটা কি, অরবিটাল, অরবিটালটা কি, তুমি এটাই কিছু বলো না, এটা দেওয়াটা বেটার, বুঝছি আমরা? এবার তুমি একটা বক্স করে এটা উঠায় রাখতে পারো। অন্তপক্ষে এই আমতলি না উঠাইলেও এটার আবার আমরা ই করে দিই, নিচের একটু উঠাইতে পারো। আর যদি মনে হয় না আসলে ওইটাও সহ ইচ্ছা তোমার। তাড়াতাড়ি লেখো, সময় কিন্তু 1 মিনিট। নিচের এটা উঠাইলে হবে, উপরেরটা লাগবে না। আবার ওই যে মনে করো তুমি আমার গ্রামের নাম মুখস্থ করবে, আধা ঘন্টা বসে লাগবে না, এটা লেখো। পরে দেখা যাবে তোমার গ্রামের নাম ভুলে গেছে। তোমাদের অনেকেই মনে বাড়ি গেছে না? আর কি হয়ে গেছে? সাদা বাড়িতে গেছে। বাড়িতে গেছে। আর হচ্ছে তোমাদের জানি কি গেছে? আর তোমাদের তো কি জানি আসে নাই, মনে পড়তেছে না আমার কি জানি আসে নাই। অ্যাবসেন্ট আছে শিওর, এই পাশে অ্যাবসেন্ট আছে, এই পাশে অ্যাবসেন্ট হচ্ছে যে ওদের নাম জানি কি, তিশা আর কি লুবা বিএনএল। তোমাদের ঈদের সালামি দিয়ে দিই, কালকে যদি আবার না আসো। টাকার মান কম হইতে পারে, হ্যাঁ, কিন্তু কার্যকরিতা বেশি। কারণ তুমি তো আর এই টাকা তো আর খরচ করবা না, ঠিক না? সর্বোচ্চ দিয়ে একটা ছবি আপলোডই তো দিবে, এই আর তো কোনো কাজ নেই। মাইনাস ওয়াই স্কয়ার। টাকা 20 টাকা, কিন্তু সালামি মানে সালামি। তুমি এই জিনিস তো টাকার মানে হিসাব করতে পারবে না। লেখা তো এখানে কি পি বড় হাতের হবে? হ্যাঁ, কোনখানে?
স্যার 3px এগুলো সব ছোট হাতের এসপিডিএফ এসপিডিএফ সব ছোট হাতের, হ্যাঁ এসপিডিএফ সব ছোট হাতের, এসপিডিএফ চারটাই ছোট হাতের। এসে হচ্ছে শার্প, পিতে প্রিন্সিপাল, ডিতে ডিফিউজ, সকল এগুলা তোমার কি বললাম, সকল এসপিডিএফ ছোট হাতের। মানে এটা কি পি না, তুমি ছোট হাতের দিও। দেখো এর আগের বছর দেওয়ার পর দেখি যে আমার মনে করে ছবি দিলে ট্যাগ করতে করতে কাইল বানাইলিস আছেন কি না লাস্ট দেখো বুঝছেন না? এরপর এটা লেখা হলে এরপরে হচ্ছে তুমি হেডলাইন দাও আউট বাউ নীতি। আমি শুনো নাই তাইলে দেখো, যদি লিখতে না পারো সমস্যা নাই, খেয়াল করো। এখন এইখানে যে আমরা খেয়াল করো, না লিখলেও সমস্যা নেই, পরে লেখো। দেখো এখানে যে আমরা লিখলাম যে n সমান সমান আমরা লিখছিলাম মনে হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এমন কিছুটা লিখছিলাম ছোট হাতের n। এখন এই যে আমরা যে বলি 3s 3p 3d যে উপশক্তি স্তরগুলা কার শক্তি বেশি আমরা কিভাবে বুঝবো শক্তিটা কার বেশি? দেখো এখানে হচ্ছে তুমি একটা পয়েন্ট দিয়ে লেখো, পয়েন্ট লাগবে তুমি হেডলাইন দাও। দেখো আমরা হেডলাইন দেই আউট বাউ নীতি। আর আউট বাউ তোমার যদি জিজ্ঞেস করা হয় কোন দেশের বিজ্ঞানী, আন্দাজে ঢিলাই বলতে পারবা? হয়তো বা কারোটা হইতে পারে ঢিলাইলে ইতালি। আর আর কেউ বলতে চাও? ফ্রেঞ্চ। আর গ্রিকও তোমার দুইটা চয়েস। আচ্ছা আর গ্রিস। দেখি আমরা খেয়াল করো আসলে কোন দেশ? এই যে লিখতেছি দেখো, আমরা এটা নিচে লিখি দেখো আউট বাউ। দেখো আউট বাউ জার্মান ভাষার শব্দ, এটা হচ্ছে শব্দ, কোনো বিজ্ঞানীর নাম না। দেখো জার্মান ভাষার শব্দ আমরা তো মিলাইছো। দেখো যার অর্থ কি জানো? যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। হ্যাঁ দেখো বিল্ডিং আপ বলতে বোঝানো হয় ছোট থেকে বড়। যেমন মানে হচ্ছে যে কোনো কিছুই তুমি একটা বিল্ডিং এর যদি 5 তলায় উঠো, তুমি লিফটে উঠো আর হাইটে উঠো, 3 তলা না হয়ে 4 তলায় যেতে পারবা? 3 তলা না হয়ে 5 তলায় যেতে পারবা? ছোট থেকে কি বড়। যেমন তুমি এই যে পড়াশোনা করো, এমন কি হয়েছে যে ক্লাস 2 পড়ার পর যাই অনার্স 1 বছর পড়ে আসি, পরে উঠিতে পড়তেছে, তুমি ধীরে ধীরে ক্রমান্বয়ে ছোট থেকে কি হইছে আমরা বড় হতে গেছি। এই জিনিসটাই এইটার হচ্ছে জার্মান ভাষা এটার বলা আউফবাউ, যার অর্থ হচ্ছে কি বিল্ডিং আপ, মানে ছোট থেকে বড়। তার বলতে পারো স্যার এই শব্দ এখানে কেন? ইলেকট্রন সমূহ যখন বিভিন্ন উপশক্তি স্তরে প্রবেশ করে, কোনটাতে আগে যাবে? যেটা শক্তি কম সেটাতে আগে যাবে। মানে ক্রমান্বয়ে নিম্ন থেকে কি হয়, উচ্চ শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। বুঝছি আমরা? তো লেখার পর নিচে একটু লেখো, দেন আমরা নীতি লিখতেছি। লেখা হচ্ছে বিভিন্ন, লেখো বিভিন্ন উপশক্তি স্তরে
না নীতি লেখো, কোনো পয়েন্ট না, লেখো বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশকালে, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশকালে, বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশকালে, বুঝছো? বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশকালে ক্রমান্বয়ে নিম্ন থেকে উচ্চ শক্তির ক্রমান্বয়ে নিম্ন থেকে উচ্চ শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করে, ক্রমান্বয়ে নিম্ন থেকে উচ্চ শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করে। লিখছো? লেখো। এখন এটা লেখা হলে এখন এইখানে কিভাবে কি প্রবেশ করে আমরা যদি দেখি, এটার জন্য একটা প্রসেস তোমার মনে রাখা লাগবে। ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে পর্যায় সারণীতে যতগুলা মৌল আছে, কে কোন অবস্থানে আছে, কার গ্রুপ কত, পর্যায় কত, মানে লম্বালম্বী রেখাগুলো হচ্ছে গ্রুপ, আর এই পাশাপাশি রেখাগুলো কি পর্যায়, কার অবস্থান কোন জায়গায় আছে, কে কোন গ্রুপ কোন পর্যায়ে আছে, এটা আমাদের বের করতে হলে এর নীতিটা হচ্ছে এরকম। দেখো আমরা এটা বোঝার জন্য আমরা কিছু গোল দেই, আনুমানিক ভাবে একই সাইজ, 8টা দিছি মনে হয়। এর পরের সিরিয়ালে মনে করো হচ্ছে উপরেরটা নিচেরটা বাদ দিচ্ছি, তাহলে কটা থাকবে? 6টা। এটা বরাবর, এই এটা বরাবর, এটা মানে একদম বরাবর যাতে থাকে আনুমানিক ভাবে। পরের সিরিয়ালে আবার 2টা বাদ, এটা হচ্ছে মনে রাখার সিস্টেম। দেখো পরের সিরিয়ালে আবার 2টা বাদ, এরপরে যদি আবার 2টা বাদ দেওয়া তো থাকেই না, বুঝছি আমরা? এখন এদের সিরিয়াল গুলো কিরকম খেয়াল করো, এটা 1s 2s এগুলো সব s, 3s 4s 5s 6s 7s 8s। এরপর হচ্ছে এটা তো একটাই আছে, না স্যার, এটা p এর সিরিয়াল, এটা d এর সিরিয়াল, এটা f এর সিরিয়াল। তো এখানে কত থেকে 2p 3p 4p 5p 6p 7p, এখানে হচ্ছে 3d 4d 5d 6d, এখানে কত 4f পরে 5f। এখন ইলেকট্রন যেটাতে আগে যাবে ওটার শক্তি কম, তো এটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম। দেখো দেখো আমরা লিখলাম, দেখো তো সর্বপ্রথম কোনটাতে গেছে ইলেকট্রন? 1s এ গেছে না? জি স্যার, তো এরপরে কোথায় গেছে? 2s, এরপরে এরপর 2p, 2p হয়ে 3s। আমরা যদি সিরিয়ালটা লিখি দেখো এরকম হইছে না? দেখো প্রথমে গেছে 1s 2s 2p, এরপর কি 3s 3p, এটা 3p, এরপর কই গেছে 4s, এরপরে 3d 4p 5s, এরপর কি 4d 5p 6s, এরপরে 4f 5d 6p 7s, এরপরে 5f 6d 7p 8s। এর মধ্যে এইগুলার এখনো অস্তিত্ব নেই, আমরা দিয়ে রাখছি, ভবিষ্যতে যদি আরো কিছু মৌল বের হয় তাও আমরা এভাবে পাবো, মানে আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমাদের পর্যায় সারণী একদম ফুল লোড 118 এই পর্যন্ত একদম ভরা আছে, আরেকটা মৌল বের হইলে ওই সিরিয়াল লাগবে আমাদের। তো এখন এটা তুমি যতটা সহজ, এটা মনে রাখা টাফ, তোমার পরীক্ষা হলে এগুলো আঁকার সময় পাবা না, তুমি এটা দিয়ে ইলেকট্রন বিন্যাস করবে। হ্যাঁ এটা দিয়ে লিখছি আমরা, দেখে দেখে তোমার মুখস্থ লেখা লাগবে। মানে এটা এমন না যে সব 3 একসাথে সব 4 একসাথে, মুখস্থ লেখার সিস্টেম আমি শিখাই দেবো, তুমি এখনই পারবা লিখতে পুরোটা। দেখো এটা অনেকে অনেক ভাবে মুখস্থ রাখে, বাট আমরা রাখবো কিভাবে দেখো, এই ভালো করে খেয়াল করো। আমরা মনে করো এখানে এরকম দিলাম, দেখো
এতটুক তো তুমি মনে রাখতে পারবে, একটুক তোমার লাগবে, এতটুক পর্যন্ত হচ্ছে 20, যাদের পারমাণবিক সংখ্যা 20 এদের এই পর্যন্ত কি রকম এই পর্যন্ত মনে রাখবা। দেখো প্রথমটা 1s আর লাস্টে হচ্ছে 4s, একটু মনে রাখা যাবে। আর মাঝখানে হচ্ছে কি কোন কোন সংখ্যা বাকি, 2 আর 3, মানে 2 এর হচ্ছে এসআরপি, 3 এরও এসআরপি, মানে হচ্ছে এই দেখো 2s 2p 3s 3p। একটু মনে রাখা যাবে কিনা বলো, তাইলেই হবে, আর কিছু মনে রাখা লাগবে না। একটু মনে রাখা যাবে না। 1 আর 4 এর মাঝখানে কি আছে, 2s 2p 3s 3p। এর পরের গুলো হচ্ছে ঝামেলা, এগুলো ঝামেলার জন্য দেখো আমরা মনে করো এই বিশাল বড় একটা বাউন্ডারি দিয়া মাঠ, এখানে মনে করো গেট সিস্টেম, ভিতরে 2টা ফুটবল মাঠ একই ইসের মধ্যে, একটা বড় একটা ছোট। হ্যাঁ, এখন টিকিট কেটে মনে করো তুমি বা তোমার স্কুলের খেলা অনেকেই প্রবেশ করছে এখানে, ভালো করে বুঝছো, অনেকেই প্রবেশ করছে। আর প্রবেশ করার পর এই হচ্ছে ফুটবলের বার, যা দেখলা এখানে প্লেয়ার 3 জন করে, তাহলে বুঝো কত বড় মাঠ। এই এক দল আর এই এক দল, প্লেয়ার 3 জন করে। এখন এদের আবার জার্সি নাম্বার দেয়া আছে কত, মনে করো জার্সি নাম্বার বানানোর সিস্টেম বলে দিছে যে এক সিরিয়ালের নাম্বার নেওয়া লাগবে, এটা হচ্ছে ফুটবল খেলার নিয়ম, এক সিরিয়ালের নাম্বার নেওয়া লাগবে। যেমন তুমি যদি 3 থেকে শুরু করো তাহলে তোমার জার্সি তোমাদের প্লেয়ার নাম্বার হবে 3 4 5, এবং অপোজিট দলের নাম্বার 1 পরে থেকে হবে। মানে কি রকম দেখো, আমরা লিখলাম 3 4 5, তাহলে এদের কত হবে 4 5 6। একটু মনে রাখা যাবে যে প্রথম 3 জনের কত 3 4 5, আর পর অন্য টিমের 3 জনের জার্সি নাম্বার কত হবে তাহলে 4 5 6। এই মাঠে হচ্ছে এবার 4 জন করে। হ্যাঁ, বুঝে নেই বলো, স্যার বুঝলাম না কেন 4 থেকে শুরু। এটা তো মনে রাখার টেকনিক শিখিয়ে দিস তোমার, তুমি এটা আবার বুঝবা কি। দেখো এখানে হচ্ছে মানে এটা তো তুমি মুখস্থ করবে না, কেমনে মনে রাখবে আমি এটা তোমার দেখিয়ে দিচ্ছি। মানে এখানে হচ্ছে প্রথম দলে 3 জন, এদের জার্সি নাম্বার, এটা জার্সি পিছে নাম্বার থাকে না, প্রথম দলের নাম্বার হচ্ছে 3 4 5, আর পরের দলের নাম্বার কত 4 5 6। একটু মনে রাখা যাবে তো। এখানে 4 জন করে, তো এখানে হচ্ছে আবার এই 4 5 6 7, আর পরের টিমের তাহলে কি হবে 5 6 7 8। একটু মনে রাখতে পারবো না, একটু মনে রাখতে পারলেই হবে। দেখো সিরিয়ালটা কত 3 4 5, এরপরে কি 4 5 6 শেষ, আর এর পরের দলটা কি 4 5 6 7 5 6 7 8। মানে এখানে মানে সহজ কথা, এটাও 4 দিয়া এটা 4 দিয়া, উপরেরটা হচ্ছে নিচেরটা কত দিয়ে শুরু হবে 5। বুঝছি আমরা। তো এখন এখানে আমরা যে সংখ্যাগুলো জানি SPDF SPDF, এদেরকে আরবি আমরা কোন দিক থেকে লিখি, ডান থেকে বামে লিখি না? আরবি লিখতে পারো তো? পারো না কেন? আরবি লেখা তো সহজ, যেমন আমরা একটা লিখিয়ে দিই তোমাকে। দেখো যেমন এই যে আউটবাউ নীতি, দেখো তো এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে আরবিটা দেখানোর কারণ হচ্ছে আরবি আমরা কোন দিক থেকে লেখা শুরু করছি, ডান থেকে বামে না? তো এই ডান থেকে যে আমরা বামে আসি, এই ডান থেকে বামে আসার কারণটা কি, আমরা এখন আমরা এইখানেও এই আরবি লেখার মতো ডান থেকে বামে আসবো, কারে নিয়া SPD, যদি কোথাও শেষ হয়ে যায় আর বসাবো না। কিরকম দেখো এই পর্যন্ত তো আমরা মুখস্থ জানি, বুঝছো? এরপর আমরা কি লিখছিলাম দেখো, প্রথম দলে কি ছিল 3 3 4 5, এই না প্রথম দল। তাহলে আমরা লিখলাম এই যে SPD, ওই যে বলছিলাম ডান থেকে কোথায় আসবো, আর আছে বসানোর মতো কিছু আছে নাই, শেষ। এরপরের দলে কি ছিল 4 5 6, এই যে পরের দল কি হবে তাহলে SPD, আর তো নাই। এরপরের দলে কি ছিল 4
6 7 তারপরে S P D F বুঝছি আমরা। এরপরে কি ছিল 5 6 7 8 কত তখন এই যে S P D দেখো তো এইখান থেকে এই সিরিয়ালটা আসছে কিনা, অটোমেটিক এসে পড়ছে, তোমার এটা লাগবে না। দেখো 3D 4P 5S 3D 4P 5S 4D 5P 6S এগুলো দিয়ে তুমি 118টা মৌলের অবস্থান আমরা বের করব ইনশাআল্লাহ। তুমি অবস্থান বের করতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অনেক ভাবে বের করা যায়। অনেকে দেখবা কবিতা পড়ে এসপি ডিপিএস ডিপিএস ডিপিএস, অনেকে মনে করো হচ্ছে বাংলা কবিতা পড়ে যে শোনো শোনো প্রিয়া শোনো এরকম। হ্যাঁ, ওইটার থেকে এটা আরো সহজ, কারণ এটা তো তোমার কিছুই লাগবে না। তুমি মনে করো একটু লেখার পর তুমি তোমার মতো লিখে যাবা 3 4 5 তাহলে এস বি ডি, এই তো। এরপর কি হচ্ছে সংখ্যাটা মনে হবে কার পর কত, এরপর কত ছিল ওই যে 4 5 6 এস পি ডি। ইজি না? এটা আমি পড়ার সময় আমি স্টুডেন্ট হায়ার বানাইছিলাম। তুমি কোথাও পাবা না যে কোন স্যার এই ফুটবল মাঠ দিয়ে পড়ে, তার ওই দুইটা দিয়ে পড়ে, আমি জানি। দেখো ওই দুটো আমি জানি। দেখো ওই দুটোতে এটা আরো বেশি সহজ, কারণ তো তাও কবিতা মনে রাখা লাগবে, মনেও রাখা লাগবে না, খালি সংখ্যাটা সিরিয়াল তো একটু আমরা এমনিই জানবো। 3 4 5 4 5 6 এরপর 4টা করে 4 5 6 7 5 6 7 বুঝছি আমরা? ক্লিয়ার? তো তোমার কাজ হচ্ছে আরবি লিখতে না পারলেও চলবে, তোমার কাজ হচ্ছে এই যে এই দাগের এই পাশ লেখা। বুঝছি আমরা? এখানে সবচেয়ে শক্তি কম 1s এর, সবচেয়ে শক্তি বেশি 8s এর। এখন যদি বলো কেন স্যার, ওইটা আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ যে কেন 8s এর বেশি, কারণ তো আছে। তারপর এগুলোতে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে, এগুলার কাজ কি, কার্যকারিতা কি, সব হচ্ছে আমরা এই আউটবাউন্ড নীতি পার্ট 2 তে পাবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ওটাও তাড়াতাড়ি।